এবার বলো, যে ছেলেটা ছোট থেকে এভাবে কষ্ট পেয়ে এসেছে তাকে আমি কিভাবে তোমার কথা বলে কষ্ট দিই? সে যদি জানতে পারে তোমার সাথে আমার আগে থেকে রিলেশন ছিল, তাহলে কি হবে বুঝতে পারছো? ছেলেটা আবার ভেঙে পড়বে, দুমড়ে মুচড়ে যাবে। এত এত মেয়েকে রিজেক্ট করে সে জীবনের প্রথম তোমার প্রেমে পড়েছে, তোমায় ভালোবেসেছে, তোমাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখেছে। আমি কি করে ওর স্বপ্নটা ভেঙে দিই তুমি বলো? নদী কাঁদছে, কাঁদতে কাঁদতে হিসকি তুলে ফেলেছে। বারবার ওনা দিয়ে গাল থেকে চোখের পানি মুছছে, আবার ভিজে যাচ্ছে। ঈশান টেনে নদীর মাথাটা নিজের বুকে জড়ে, চুলগুলো কানের পিছে গুজে দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বুজে থাকে। ঈশানের বুকে থেকেও নদী বারবার কেঁপে উঠছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর নদী কান্নারত কণ্ঠে বলল, এখন কি চাইছেন আপনি? আমি বিশাল স্যারকে বিয়ে করে ফেলি সেটাই চাইছেন? আমাকে ছাড়া থাকতে পারবেন আপনি? বন্ধুত্বের জন্য নিজের ভালোবাসাকে বিসর্জন দিতে চাইছেন? বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল ঈশানের। তার স্রোতস্বিনীকে ভুলার কথা সে কল্পনাও করতে পারে না। নদী ঈশানের বুক থেকে মাথা উঠালো, নিজের সিট থেকে উঠে এসে ঈশানের কোলে বসলো। ঈশানের শার্টের কলার শক্ত করে চেপে ধরে চেঁচিয়ে বলল, কি ভেবেছেন আপনি বিশাল স্যারের হিস্টোরি বললেই আমি ওনার প্রতি গলে যাব? আপনাকে ভুলে ওনাকে বিয়ে করতে রাজি হয়ে যাব? আমি আপনার মতন এত দয়ালু নই। আপনাদের বন্ধুত্বের জন্য আমি কেন কষ্ট পাবো? আমি বলেছিলাম আমাকে ভালোবাসতে, বলুন আমি বলেছিলাম? আপনি জোর করে ভালোবাসতে বাধ্য করেছেন আমায়। ভালোবেসে ফেলেছি, এখন আর ছাড়তে পারবো না। আমি কিছু জানি না। আপনার বন্ধু আপনি বোঝাবেন। কেমন বন্ধু সে নিজের বন্ধুর জন্য একটু স্যাক্রিফাইস করতে পারবে না? ঈশান নদীর দুগালে দুহাত রেখে কোমল কণ্ঠে বলল, বিশালের সাথে কথা বলবো আমি, ওকে তোমার আর আমার সম্পর্কের ব্যাপারে বুঝিয়ে বলবো। তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি। এইভাবে কেঁদো না স্রোতস্বিনী, তোমার কান্না আমার সহ্য হয় না। নদীর হাত এখনো ঈশানের শার্টের কলারে। সে ঈশানের ঘাড়ে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ল, বিড়িয়ে বলল, বিয়েটা আটকান না ঈশান, প্লিজ বিয়েটা আটকান, আমি মরে যাব না হয়। ঈশান নদীর চুলে হাত বোলাচ্ছে, তার চোখও লাল হয়ে আছে। কিভাবে বলবে বিশালকে? বন্ধু হয়ে কি পারবে বন্ধুর ভালোবাসা কেড়ে নিতে? মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে ঈশান, তার চোখগুলো তীব্র লালে জ্বলজ্বল করছে। আয়েশা বেগম বারবার ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, কপালে চুমু দিচ্ছেন, বিভিন্ন কথা বলে ছেলের মন ভালো করার চেষ্টা করছেন। কিন্তু ঈশান কোনো প্রতিক্রিয়া করছে না। তার বুকের ভিতরটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আজ বিশালের সাথে নদীর এঙ্গেজমেন্ট। ঈশান হাজার চেয়েও বিশালকে সবকিছু জানাতে পারেনি। কারণটা হলো শিশির। শিশির ঈশানের হাতে পায়ে ধরে বিশালের ভালোবাসা ভিক্ষা চেয়েছে। সে তার ভাইকে কিছুতেই কষ্ট পেতে দেখতে পারবে না। এখন যদি একটা মেয়েকে ভালোবেসে সংসার করতে চায়, সেখানে অন্য কাউকে কিছুতেই সে তার ভাইয়ের সুখ নষ্ট করতে দিবে না। ওই দিন শিশির বৃষ্টি আর ঈশানের মধ্যে হওয়া সব কথোপকথন শুনেছে, আর শুনেই বুঝে গিয়েছে ঈশান আর নদীর মধ্যে এক গভীর সম্পর্ক রয়েছে। শিশিরের তখন স্বার্থপর হওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। ভাই কষ্ট পাবে বলে ঈশানকে নানা রকম ইমোশনাল কথাবার্তা বলে নদীর থেকে দূরে থাকতে বলেছে। কান্নাকাটি করে ঈশানের পা ধরতেও দুবার ভাবেনি। কিন্তু ঈশান তবুও যখন বলে সে তার স্রোতস্বিনীকে কিছুতেই ছাড়তে পারবে না, কোনোভাবেই ভুলতে পারবে না, তাকে ছাড়া নিঃশ্বাস নেওয়াও তার জন্য দুরূহ, তখন শিশির ঈশানকে তার আর তিশানের সংসারে অশান্তি সৃষ্টি করবে বলে জানায়। ঈশান যদি নদীর থেকে বিচ্ছেদ না করে, তাহলে জায়ানকে নিয়ে চিরতরে এই চৌধুরী বাড়ি ছাড়বে সে। বড় বোনের মতো ভাবির মুখ থেকে এসব কথা শুনে ঈশান দিকশূন্য হয়ে পড়ে। কথা বলার বা বোঝানোর মতো কিছুই বাকি রাখেনি তখনই শিশির। দুনিয়ার মানুষগুলোকে এত কেন স্বার্থপর হতে হবে? সবাইকে শুধু নিজের ভালো চাই কেন দেখতে হবে? অন্যের কষ্টটা কি একটু উপলব্ধি করার ন্যূনতম সময় হয় না তাদের? যার যার কাছে নিজের আপনজনই কেন সবার উপরে থাকতে হবে? এই যেমন শিশিরের কাছে তার ভাই সব, ভাইয়ের জন্য সে যেমন সব করতে পারবে, কঠোর হতে পারবে, স্বার্থপর হতে পারবে, প্রয়োজনে মাথাও হেট করতে পারবে, তেমনি ঈশানের জন্য তার ভাই সব। নিজের ভাইয়ের সংসার বাঁচাতে সেও সব করতে পারবে। ভাইয়ের সংসারে অশান্তি সৃষ্টি না হওয়ার জন্য, তার প্রিয় বন্ধুর খুশির জন্য নিজের ভালোবাসা স্বাচ্ছন্দ্যে ত্যাগ করেছে ঈশান। ওই দিনের পর থেকে নদীর সাথে আর কোনো প্রকার যোগাযোগ রাখেনি সে। ভার্সিটিতে নদীর সাথে ঈশানের লাস্ট দেখা হয়েছিল। এরপর না দেখা হয়েছে আর না কোনো প্রকার কথা হয়েছে। শুধু একদিন বৃষ্টির মাধ্যমে একটা চিরকুট পাঠিয়েছিল ঈশান। চিরকুটে নদীকে উদ্দেশ্য করে লেখা ছিল, আমাকে ভুলে বিশালের সাথে বিয়ে করতে রাজি হয়ে যেও স্রোতস্বিনী, তুমি সুখী হবে।
নদীর রাগে জিদে অভিমানে সেও বিশালের সাথে এঙ্গেজমেন্ট করতে রাজি হয়ে যায়। সেও দেখতে চায় তাকে কিভাবে বন্ধুর পাশে বন্ধুর অর্ধাঙ্গিনী রূপে দেখে ঈশান। পুড়িয়ে ঈশানের হৃদয়ে ঝাঁঝরা করে দম নেবে সে। তিশানের ঘর থেকে ভাঙচুরের শব্দ আসতে আয়েশা বেগম আর ঈশান হুড়মুড় করে উঠে দাঁড়ালো। ছুটে চলে তিশানের রুমের দিকে। উপর থেকে বৃষ্টিও দৌড়ে বড় ভাইয়ের ঘরের এসে কি হয়েছে দেখার জন্য। আজান চৌধুরী বাসায় নেই, দেশের বাইরে গিয়েছেন ব্যবসার কাজে। তিশান রেগে সাইড টেবিল থেকে কাচের জগটা আছাড় মেরে ভেঙে শিশিরকে বলছে, তোদের জন্য, তোদের দুই ভাই বোনের জন্য আজ আমার কলিজার ভাই কষ্ট পাচ্ছে, আমার ছোট বোনটা কষ্ট পাচ্ছে, আমার মা কষ্ট পাচ্ছে। আর তুই সেজে গুজে ভাইয়ের বিয়েতে ডেট ফিক্সড করতে যাচ্ছিস। যাচ্ছিস তো যাচ্ছিস, সাথে আমাকে জোর করছিস যাওয়ার জন্য। আমাকে? এটা বলেই তিশান তেড়ে শিশিরকে থাপ্পড় মারতে গেলে ঈশান হাত ধরে ফেলে। শিশির ভয়ে এক কোণায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। তিশানকে এর আগে এত রাগতে কখনো দেখেনি সে, আর না তার সাথে কখনো এমন ব্যবহার করতে দেখেছে। ঈশান উচ্চ স্বরে ভাইকে বলল, কি হচ্ছে কি ভাইয়া? পাগল হয়ে গেছো? ভাবির গায়ে হাত তুলতে যাচ্ছ তুমি? তিশান চেঁচিয়ে বলল, হ্যাঁ যাচ্ছি। ওর জন্য আর ওর ভাইয়ের জন্য আজকে আমাদের পরিবারের এই অবস্থা। একসাথে 3 জনের জীবন নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে ওরা দুই ভাই বোন। যেখানে তুই আর নদী একে অপরকে আগে থেকেই ভালোবাসিস, সেখানে বিশালের সাথে নদীর বিয়ে ঠিক হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আর আর বৃষ্টি বৃষ্টি কোন দিক দিয়ে বিশালের অযোগ্য যে ও আমার ফুলের মতো বোনকে রিজেক্ট করে? ওদের 7 কপালের ভাগ্য যে আমরা ওদের সাথে সম্পর্কে জড়িয়েছি, না হলে চৌধুরী বাড়ির আত্মীয় হওয়ার কোনো যোগ্যতাই নেই এদের। শিশির অবাক চোখে তাকিয়ে আছে তিশানের দিকে। এসব কি বলছে তিশান? তাদের অসহায়ত্ব নিয়ে শেষমেশ তিশানও কথা তুলল। সে অনড় হয়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে কেবল তিশানকেই দেখে যাচ্ছে। তিশান শুধু রাগে ফুঁসছে। আজ সকালে যখন মায়ের থেকে সব জানতে পারে, তখন থেকেই তার মাথায় রক্ত উঠে যায়। কত বড় সাহস! ভাইয়ের জন্য নিজের সংসারে অশান্তি সৃষ্টি করবে বলেছে, তার ছেলেকে নিয়ে চিরতরে এই বাড়ি ছাড়বে বলেছে। ইচ্ছা করছে এখনই জিভটা টেনে ছিঁড়ে ফেলতে। এত বছরের ভালোবাসার কোনো মূল্যই নেই তার কাছে। তিশান এতটাই সস্তা ব্যক্তি শিশিরের জীবনে। তার ভালোবাসা, মায়ের ভালোবাসা, বৃষ্টির ভালোবাসা, ঈশানের সম্মান, বাবার স্নেহ, এই সব কিছুই তুচ্ছ ছিল এতদিন তার কাছে। কেবল মূল্যবান ছিল তার ভাই। যাক, চলে যাক তার ভাইয়ের কাছে। যে মেয়ে ভাইয়ের জন্য নিজের সংসারে অশান্তি সৃষ্টি করতে দুবার ভাবে না, নিজের ছেলের কথা, স্বামীর কথা ভাবে না, এমন স্ত্রীর কোনো প্রয়োজন নেই তিশান চৌধুরী। আয়েশা বেগম তিশানকে এত রেগে যেতে দেখে দৌড়ে ছেলের কাছে যান। ছেলের শরীরে হাত বুলিয়ে রাগ কমাতে বলেন। তিশান সচরাচরই শান্ত ছেলে, সে এত সহজে কখনোই রাগে না। আর একবার রাগলে তার রাগ থামানো খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। আয়েশা বেগম বুঝতে পারেননি তিশান যে এতটা রেগে যাবে। ছেলে মেয়ের কষ্ট একদম সহ্য করতে পারেন না তিনি। সব ছেলে মেয়ের থেকে ঈশানকে একটু বেশি ভালোবাসেন আয়েশা বেগম, যার জন্য নিজের প্রিয় ছেলের কষ্ট একদম মেনে নিতে পারেননি। অন্যদিকে আদরের মেয়েটিও দিনে দিনে নিজেকে কেমন গুটিয়ে নিয়েছে। এসব কিছু সহ্য করতে না পেরে আয়েশা বেগম বড় ছেলেকে সব জানায়। বড় ছেলেটা শান্ত, যদি শিশিরকে একটু শান্তভাবে বুঝিয়ে বিয়েটা ভাঙতে পারে, এই জন্য তিনি শিশিরের সব কর্মকাণ্ডের কথা বলেন। কিন্তু কে জানতো তার শান্ত সৃষ্ট ছেলেটা এসব শুনলে এতটা ভায়োলেন্ট হয়ে যাবে, উল্টো বইয়ের সাথে আরো অশান্তির সৃষ্টি করবে। কাজের মেয়ে জরিনার মাধ্যমে এতদিন হয়ে যাওয়া সব খবরই কানে আসতো আয়েশা বেগম। তিনি নিতান্তই ভদ্র মানুষ। শিশির যে নিজের ভাইয়ের সুখের জন্য এমন করছে তিনি তা ভালোভাবে বুঝেছেন। কিন্তু ভাইয়ের সুখের কথা ভাবতে গিয়ে যে শিশির ওনার ছেলে মেয়েগুলোকে কষ্ট দিচ্ছে, বিশালের সাথে নদীর বিয়ে হয়ে গেলে যে তার ছেলেটা নিঃস্ব হয়ে যাবে, একেবারে ভেঙে গুড়িয়ে যাবে, এটা মা হয়ে কিভাবে সহ্য করতেন তিনি? ঈশান তার মায়ের মুখ দেখেই বুঝে গেছে বিস্ফোরণটা কে ঘটিয়েছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে শিশিরের দিকে এগিয়ে গেল। শান্ত কণ্ঠে শিশিরকে বলল, ভাবি চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। ভাইয়ার মাথায় এখন গরম আছে, রাগ কমলে সব ঠিক হয়ে যাবে। শিশিরকে নড়তে না দেখে ঈশান বৃষ্টিকে ইশারা করে শিশিরকে সাহায্য করতে বলল। বৃষ্টি উল্টো ঘুরে ড্যাং ড্যাং করে নিজের ঘরে চলে গেল। তার বয়েই গেছে এই স্বার্থপর মহিলাকে সাহায্য করতে। এই মহিলার জন্য তার কলিজার বান্ধবী আর ভাইয়া দুজনই কষ্ট পাচ্ছে। এই মহিলার সাথে সে কখনোই কথা বলবে না, কখনো না। ঈশান ভাইয়ের দিকে এগিয়ে তাকে কিছু বলতে যাবে, এর আগেই তিশান হাত উঠিয়ে তাকে থামিয়ে দিল। বজ্রকণ্ঠে বলল, একদম আমাকে বোঝাতে আসবি না।
ওর ভাইয়ের এঙ্গেজমেন্ট, ও যা ইচ্ছে করুক, আমি ওই সীমানার মুখও হব না। এই বলে তিশান হনহন করে বাড়ি থেকে বের হয়ে গেল। আয়েশা বেগম ঘর থেকে বের হওয়ার আগে কঠোর কণ্ঠে শিশিরকে বললেন, নিজের ভাইয়ের কথা ভাবতে গিয়ে তুমি খুব অন্যায় করছো বোমা। আবার ছেলেটার সাথে অন্যায় করছো, নিজের সংসারে নিজের বিক্ষোভ সৃষ্টি করছো। এতটা স্বার্থপর না হলেও পারতে। শিশিরকে এসব বলে আয়েশা বেগমও ঘর থেকে বের হয়ে গেলেন। ঘরে এখন উপস্থিত আছে শুধু ঈশান আর শিশির। শিশিরের চোখের পানি বাঁধ মানছে না, সে কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল। ভাঙা গলায় ঈশানকে বলল, আমায় ক্ষমা করো তুমি ঈশান, আমার স্বার্থপর হওয়া ছাড়া আর কিছুই করার ছিল না, আমাকে ক্ষমা করো তুমি। ঈশান সূক্ষ্ম কণ্ঠে বলল, এখানে আপনার কোনো দোষ নেই ভাবি। আপনি নিজেকে দোষী ভাববেন না, এটা হচ্ছে নিয়তি। আল্লাহ যার রিজিক যেখানে রেখেছে সে সেখানেই যাবে। আমার আপনার কারোর সাধ্য নেই তা আটকানোর। আপনি উঠুন। বিশাল কতক্ষণ যাবৎ কল করছে, ওকে বলুন আমরা আর কিছুক্ষণের মধ্যেই আসছি। আমি তৈরি হয়ে আসতে আসতে আপনি বিশালের সাথে কথা বলে ফ্রেশ হয়ে নিন। এই বলে ঈশানও নিজের ফোন শিশিরের হাতে তুলে দিয়ে নিজের ঘরে চলে যায়। ঈশানের ওয়ালপেপারে নদীর ছবি দেখে শিশির আবারও ডুকরে কেঁদে ওঠে। সে কি এই ছেলেটার সাথে খুব বেশি অন্যায় করে ফেলেছে? সন্ধ্যাবেলায় বাইরে প্রচুর বর্ষণ হচ্ছে। নদীতে ড্রয়িং রুমের সোফায় একসাথে বসে আছে বিশাল আর ঈশান। বিশালের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে সে আজ কতটা খুশি। বন্ধুর খুশি দেখে ঈশানও জোরপূর্বক ঠোঁটে হাসি ঝুলিয়ে রেখেছে, কিন্তু ভেতরটা যে তার জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। বিশাল আজ একটি নীল পাঞ্জাবি পরে খুব পরিপাটি হয়ে এসেছে, দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। নদীর দুজন কাজিন আর শিলা মিলে নদীকে ঘরে তৈরি করছে। তাদের মধ্যে একজন বিবাহিত, একটা মেয়েও আছে, যে এখন জায়ানের সাথে পুরো বাড়ি ঘুরে ঘুরে খেলছে। আরেকজন কাজিন এসে থেকে ঈশানের উপর নজর দিয়ে রেখেছে। নদীকে আগে ভাগেই বলে রেখেছে বিয়ের পর যে করেই হোক নদী যেন এই ছেলেটার সাথে তাকে সেটেল করে দেয়। মেয়েটার নাম তমা, একেবারে বাচাল একটি মেয়ে। শিলা এই মেয়েটিকে একদমই সহ্য করতে পারছে না, বারবার মেজাজ গরম করে নদীকে খোঁচাচ্ছে একে চুপ করানোর জন্য। নদী কোনো ভাবাবেগ হলো না, আর না কোনো প্রতিক্রিয়া করছে, চুপচাপ রোবটের মতো বসে আছে সে। শিউলি বেগম আজ খুব দৌড়ের উপর আছেন। এটা করছেন তো এই ওটা করছেন, সব কাজ নিজে একা হাতে সামলাচ্ছেন। বৃষ্টির জন্য কোনো আত্মীয় স্বজনই আসতে পারেননি, তাই একাই করতে হচ্ছে ওনাকে সবকিছু। অবশ্য বিশালরা তেমন মানুষজন নিয়ে আসেনি, কেবল বিশালের দুজন মামা মামি, একজন মামাতো ভাই শিশির, ঈশান আর জায়ান এসেছে। কথাবার্তার এক পর্যায়ে ঈশানের মামা তাড়া দিলেন মেয়ে নিয়ে আসার জন্য। তারা শুনে শিউলি বেগম ছুটে চললেন আবার মেয়ের রুমের দিকে। ঈশানের বুকের ভেতরটা অস্থির লাগতে শুরু করেছে। তার স্রোতস্বিনী আজ অন্য কারোর জন্য সাজছে, আর সেটা সে নিরুপায় হয়ে বসে বসে দেখবে। বিশালের জায়গা অন্য কেউ হলে ঈশান এতদিন মেরে মাটিতে পুঁতে রাখত, কিন্তু বিশালের ক্ষেত্রে এটা কোনোভাবেই সম্ভব নয়। 1 মাসের ভালোবাসার জন্য 10 বছরের বন্ধুত্ব কখনোই নষ্ট করবে না সে। শিউলি বেগম নদীর ঘরে ঢুকে মেয়েকে দেখে থম মেরে যান। কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে উৎফুল্ল স্বরে বলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুভ্র শাড়িতে একেবারে এই চাঁদের টুকরো মনে হচ্ছে আমার মেয়েটাকে। এই বলে তিনি নিজের চোখের থেকে কাজল নিয়ে জলদি করে নদীর কানের পিছে মাখতে যান, কিন্তু নদী বাধা দিয়ে মায়ের হাত ধরে ফেলল। ফ্যাকাশে হেসে বলল, এই চাঁদের টুকরোকেই তো বাড়ি থেকে দূর করার জন্য উঠে পড়ে লেগেছো মা। শিউলি বেগম মাথা নত করে ফেলেন, নিচু কণ্ঠে বলেন, বিশ্বাস কর মা, আমি তোর বাবাকে অনেক বোঝানোর চেয়ে। নদী হাত উঁচিয়ে থামিয়ে দিল, অভিমানী কণ্ঠে বলল, হয়েছে মা, আর বলতে হবে না। তোমরা কেউই আমাকে ভালোবাসো না। যদি বাসতে তাহলে ঠিকই আমার ভালোবাসার মূল্য দিতে। তোমরা প্রত্যেকেই স্বার্থপর। নদীর চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়তে সে মুছে নিল, শক্ত কণ্ঠে বলল, আমাকে একবার এই বাড়ি থেকে বিদায় করো, আর কখনো আসবো না তোমাদের এই বাসায়, কখনো না। শিশির বেগম কিছু বলার ভাষা খুঁজে পেলেন না। চোখের ইশারায় নদীর কাজিন আর শিলাকে তাকে নিচে নিয়ে যাওয়ার কথা বলে নিঃশব্দে রুম থেকে বের হয়ে যান। তিনি কি করবেন যেখানে ওনার স্বামীর লোকদেরকে কথা দিয়ে ফেলেছেন? স্বামীর মাথা নিচু হোক, এটা শিউলি বেগম কখনোই চান না, আর না চান মেয়েকে কষ্ট পেতে দেখতে। উনিও যে অসহায়। আজ খুব করে নদীর আসল মায়ের কথা মনে হচ্ছে শিউলি বেগমের। আচ্ছা, তিনি থাকলে কি নদীর ভালোবাসায় মেনে নিত, নাকি স্বামীর কথা শুনত, স্বামীর সম্মানের কথা চিন্তা করত? নদীকে বসানো হয়েছে একদম ঈশানের সামনে বরাবর সোফাটায়।
নদীর পাশেই বিশাল বসে আছে। সকলে মুগ্ধ হয়ে তাদের প্রশংসা করছে আর বলছে, দুজনকে পাশাপাশি দেখতে বেশ সুন্দর লাগছে, একেবারে মেড ফর ইচ আদার। শিশির বিশালের হাতে একটা আংটি ধরিয়ে নদীকে পরিয়ে দিতে বলছে। নদী অশ্রুসিক্ত নয়নে পলকহীন কেবল ঈশানের দিকে চেয়ে আছে। এখনো কেন চুপ আছে ঈশান? নদীর ধারণা ছিল অন্তত এঙ্গেজমেন্টের আগে ঈশান বাধা দিয়ে বিশালকে সব সত্যি বলে দেবে, কিন্তু ঈশান কিছুই করছে না। নদীও জিদ ধরে ঈশানকে দেখানোর জন্য নিজের হাত বিশালের দিকে এগিয়ে দিল। ঈশান সেই দিকে তাকিয়ে হাত মুঠিবদ্ধ করে সোফার কুশন পিষে ধরল। বুকের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে তার। বিশাল নদীর হাত ধরে তাকে আংটি পরাতে যাবে, ঠিক তখনই ঈশান বসা থেকে উঠে যায়। এ দৃশ্য সচক্ষে দেখা তার পক্ষে ইম্পসিবল। সে পারবে না সহ্য করতে, কিছুতেই পারবে না। তার চোখ অনবরত জ্বলছে, রাগে কপালের রগ ফুটে উঠেছে। চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে ঈশান। শিশির ঈশানের চেহারা দেখে ভয় পেয়ে যায়। ঈশান যেভাবে ফুঁসছে, এঙ্গেজমেন্টটা ভেঙে দিবে না তো আবার? বিশাল বসা থেকে উঠে ঈশানের সামনে দাঁড়ালো, তার কাঁধে হাত রেখে চিন্তিত সুরে বলল, কিরে, কি হয়েছে তোর? হঠাৎ এভাবে দাঁড়িয়ে গেলি যে? চোখ মুখ কেমন লাগছে কেন তোর? কোনো অসুবিধা হচ্ছে? জ্বর এসেছে দেখি? কোনো জিনিস নিয়ে কি তুই টেন্স নাকি? ড্রয়িং রুমের সবাই উৎসুক হয়ে ঈশানের দিকে তাকিয়ে আছে। নজরুল সাহেব ঈশানকে চিনতে পারলেও কোনো কথা বলছেন না। ঈশান কপালের ঘামটুকু মুছে শুষ্ক কণ্ঠে বলল, কিছু না, এমনি একটু ইরিটেটেড লাগছে। তুই উঠে এসেছিস কেন? ক্যারি অন প্লিজ, আমি একটু বাইরে থেকে আসছি। কিন্তু এই বৃষ্টির মধ্যে তুই বাইরে কি করবি? বৃষ্টিতে প্রবলেম হবে না, থাক তুই, আসছি আমি। বলতে বলতে ঈশান কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বাইরের দিকে চলে গেল। নদী দাঁত কিরমিরিয়ে সেই দিকে তাকিয়ে আছে। বেঈমান লোক, পাষাণ লোক, নির্দয় লোক। ঈশান চলে যাওয়ার পর নদী আর বিশালের আংটি পরানো হয়ে যায়। নদীকে ঘরে পাঠিয়ে দিয়ে নদীর বাবা, বিশালের মামা সহ আরো কয়েকজন গুরুজন মিলে তাদের বিয়ের ডেট নিয়ে আলোচনা করছে। আর এদিকে ঘরে এসে নদীর সামনে পায়চারি করে যাচ্ছে। ঈশানের জন্য খুব টেনশন হচ্ছে। চোখ মুখ যেভাবে লাল করে বেরিয়েছে, রাগে কিছু না করে ফেলে আবার। বোনকে সামনে পায়চারি করতে দেখে তীব্র জিজ্ঞেস করলো, আপু, তুমি এমন করছো কেন? ঈশান ভাইয়ের জন্য টেনশন হচ্ছে? আমি কি গিয়ে দেখে আসবো ঈশান ভাইয়া কোথায় গেছে? নদী বারণ করে বলল, না, তোর এই বৃষ্টির দিনে বের হতে হবে না। তুই শুধু আমাকে একটা হেল্প কর। কি হেল্প আপু, বলো না। নদী তীব্র কানে কাছে মুখ নিয়ে ধীর কণ্ঠে বলল, চুপি চুপি বাবার ঘর থেকে ছাতাটা নিয়ে এসে আমাকে বাড়ির পেছনের দিকটায় বের হওয়ার সুযোগ করে দে ভাই। এই কোনো ব্যাপার হলো? আমি এক্ষুনি গিয়ে ছাতা নিয়ে আসছি আপু। কিন্তু এত মানুষের আড়ালে তুমি বাড়ি থেকে বের হবে কি করে? তুই আগে ছাতা নিয়ে আয় না। আর শোন, শিলাকে আমার রুমে ডেকে দিবি। বাকি কাজ আমি আর শিলা করে নিব। তীব্র ছাতা এনে দিলে নদী শাড়ি কোমরে গুজে শিলা আর তীব্র সাহায্য কোনোভাবে বাড়ির পেছন দিকটা দিয়ে বের হয়ে যায়। শিলা এদিকে নদীর ঘরের দরজা চাপিয়ে নদীর কাজিনদের নিয়ে আড্ডা বসিয়েছে। তারা নদীর খোঁজ নিলে মাথা ব্যথা, তাই রেস্ট নিচ্ছে বলে কাটিয়ে দিচ্ছে। প্রবল বর্ষণে নদী এক হাতে শাড়ির কুচি, অপর হাতে ছাতা ধরে রাস্তার আশেপাশে ঈশানকে খুঁজে যাচ্ছে। তাদের বাড়ি থেকে অনেকটা দূরে একটা খালি মাঠের ঘাসের উপর হাঁটু ভেঙে বসে আছে ঈশান। পরনে সাদা শার্টটা ভিজে চুপচুপে হয়ে আছে। মাঠের পাশে ল্যাম্পপোস্টের আলোয় ঈশানের অবয়ব দূর থেকে দেখেও চিনে ফেলেছে নদী। সে গুটিগুটি পায়ে এগিয়ে এসে নিঃশব্দে ঈশানের মাথার উপর ছাতাটা ধরে দাঁড়ালো। নিজের উপর বৃষ্টির ফোঁটা পড়তে না দেখে ঈশান পাশে তাকায়। নদীকে দেখে বসা থেকে দাঁড়িয়ে যায়। নদী এক দৃষ্টিতে চেয়ে আছে ঈশানের ওই লালচে চোখ জোড়ায়। ঈশানও অপলক চেয়ে আছে তার স্রোতস্বিনীর কান্না মাখা মায়াবী চোখ জোড়ার দিকে। কয়েক সেকেন্ডের মধ্যে ঈশান নিজের সর্বশক্তি দিয়ে নদীকে জড়িয়ে ধরে। ঈশানের এত শক্ত করে জড়িয়ে ধরার জন্য নদীর হাত থেকে ছাতা পড়ে যায়। মুহূর্তের মধ্যেই ভিজে যায় তার শরীর। ঈশান নদীকে জড়িয়ে ধরে এক নিঃশ্বাসে বলে যাচ্ছে, আই লাভ ইউ স্রোতস্বিনী, আই রিয়েলি লাভ ইউ। সহ্য হচ্ছে না আমার তোমাকে বিশালের পাশে, বুকের ভেতরটা ছারখার হয়ে যাচ্ছে আমার। ঈশানের কথায় নদী কোনো প্রভাবান্বিত করছে না, চুপচাপ শটান হয়ে দাঁড়িয়ে আছে।
এত ভালোবাসলে বিয়েটা ভাঙছে না কেন? কেন নিজের বন্ধুকে সবটা জানাচ্ছে না? এসব ভেবে নদী জোরে ধাক্কা দিয়ে ঈশানকে নিজের থেকে সরিয়ে ফেলল। ঈশান আবার ধরতে আসলে নদী ঠাস করে তার গালে চর বসিয়ে দিল। ক্রোধে ঈশানের শার্টের কলার চেপে ধরে চিৎকার করে বলতে লাগলো, আপনার মতন কাপুরুষের কোনো অধিকার নেই আমাকে স্পর্শ করার। খেলনা পেয়েছেন আমাকে, খেলনা। নিজে কুকুরের মতো পেছনে পড়ে থেকে আমাকে পাগল করে, এখন বন্ধুত্বের হাত তুলে দিচ্ছেন। জানোয়ার কোথাকার। ঈশান ক্ষিপ্ত কণ্ঠে বলল, স্রোতস্বিনী। কিসের স্রোতস্বিনী? হ্যাঁ, কে স্রোতস্বিনী? আমি কারো স্রোতস্বিনী নই। আমার নাম নদী, কলমি নদী। আপনার মতো কাপুরুষের কোনো অধিকার নেই আমাকে এই নামে ডাকার। ঈশান রেগে নদীর চুল পেছন থেকে মুঠি বদ্ধ করে ধরল। হিংস্র কণ্ঠে বলল, কি বললি তুই? আমি কাপুরুষ? আমার কোনো অধিকার নেই তোকে স্পর্শ করার? না, নেই। যার সাথে বিয়ে হবে তার অধিকার আছে, সে আমার সাথে সব করতে পারবে, আপনি নন। চুল ছাড়ুন আমার। ঈশান চুল ছেড়ে দিল। তার লাল চোখ জোড়া থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। অসহায়ভাবে নদীর পায়ের কাছটায় বসে ধরা গলায় বলল, আমার বুকের ভেতরটা ছিঁড়ে যদি তোমাকে দেখাতে পারতাম স্রোতস্বিনী, তাহলে হয়তো তুমি বুঝতে পারতে এখানে কি চলছে। নিজের প্রাণ দিয়ে দেওয়াও মনে হয় এই যন্ত্রণার কাছে তুচ্ছ। আমি নিরুপায়, আমার হাত পা বাঁধা, চেয়েও আমি নিজের বন্ধুর কাছে বেঈমান হতে পারছি না স্রোতস্বিনী। নদীও ঈশানের বরাবর হাঁটু গেড়ে বসে পড়ল। ঈশানকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। বৃষ্টিতে দুজনেই ভিজে একাকার। এখানে কি হচ্ছে এসব? হঠাৎ কারো রাগান্বিত গলা শুনে দুজনে চমকে উঠে। নিজের পেছনে বিশালকে দাঁড়িয়ে থাকতে দেখে বাকরুদ্ধ হয়ে যায় ঈশান। দুপা এগিয়ে বিশালের সামনে গিয়ে কিছু বলার আগেই বিশাল তাকে শরীরের বেগে থাপ্পড় মারে। পরিবেশ জুড়ে থমথমে ভাব। ঈশান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, পেছনে নদী বিস্মিত হয়ে তাকিয়ে। বিশাল তার মুখ শক্ত করে ঈশানের কলার চেপে ধরল। রেগে হুঙ্কার দিয়ে বলল, এতটা পর ভাবিস তুই আমাকে? হ্যাঁ, একটাবার জানানোর প্রয়োজন মনে করলি না? আমি কোনো দুশ্চরিত্র পুরুষ ছিলাম না যে বন্ধুর থেকে বন্ধুর ভালোবাসাকে কেড়ে নিব। তুই আগে বললে পরিস্থিতি এতদূর পর্যন্ত তো আগাতুই না। আমি কখনো আগাতে দিতাম না। আসলে তুই কখনো আমাকে আপন ভাবিসনি, না ভেবেছিস নিজের প্রকৃত বন্ধু। বিশাল, আমার কথা শোন। বাক্য শেষ করতে না দিয়েই গর্জন করে উঠল বিশাল। কি শোনাবো এখন? কি শোনাতে আসছিস তুই? আগে কোথায় ছিলি? শিলার থেকে কেন শুনতে হবে আমাকে তোর আর নদীর সম্পর্কের কথা? তুই কোথায় ছিলি? মহান সাজতে চাইছিলি না? খুব মহান। নিজের ভালোবাসাকে বন্ধুর হাতে তুলে দিয়ে মহান হতে চাইছিলি। তোর কোনো আইডিয়া আছে নদীর সাথে আমার বিয়েটা হয়ে গেলে কি হতো? নিজের কাছে নিজে আমি কতটা ছোট হয়ে যেতাম, কতটা নীচ হয়ে যেতাম আমি নিজের কাছে। সারা জীবন অপরাধ বোধে আমি করে করে শেষ হয়ে যেতাম। এটা তুই একদম ঠিক করিস নিশান, একদম না। বৃষ্টির বেগ ক্রমশ বাড়ছে। মুহূর্তের মধ্যে সেখানে ছাতা হাতে উপস্থিত হন নজরুল সাহেব। বাবাকে দেখে আঁতকে উঠল নদী। অবাক হয় ঈশান, শিলা, বিশালও। কিছুক্ষণ আগে বিশালকে নদীর বান্ধবী শিলার সাথে হন্তদন্ত হয়ে বেরিয়ে যেতে দেখে উনিও পিছু নেন। শিউলি বেগমের থেকে শুনেছেন নদী বাসায় নেই। এমন বৃষ্টির রাতে বাসায় মেহমান রেখে মেয়ে কোথায় গেল সেই খোঁজই নিতে এসেছেন তিনি। মেহমানদের শিউলি বেগম সামলাচ্ছেন। একটা ছাউনির নিচে দাঁড়িয়ে এতক্ষণের হয়ে যাওয়া সব কাহিনী নিজের চোখে দেখেছেন নজরুল সাহেব। মেয়েকে অন্য একটা ছেলের সাথে এভাবে দেখে মাথায় রক্ত উঠে যায়ও না। মানুষ ঠিকই বলেছিল, মেয়েটা সত্যিই খারাপ দিকে চলে গেছে। নজরুল সাহেব এগিয়ে গিয়ে নদীর হাত শক্ত করে চেপে ধরলেন। গম্ভীর কণ্ঠে বললেন, বাড়ি চল এক্ষুনি। এই বলে তিনি আর মেয়ের উত্তরের অপেক্ষা করলেন না, টেনে নিয়ে যেতে লাগলেন। কয়েক পা এগিয়ে নদীকে সাথে আসতে না দেখে পেছনে ফেরেন। নদীর অপর হাত ঈশান চেপে ধরে আছে। নদীর এক হাত তার বাবার কাছে, অন্য হাত ঈশানের কাছে। মাঝখানে দাঁড়িয়ে সে বিপাকে পড়ে গেল। ভয়ে ভয়ে একবার বাবার মুখের দিকে তাকিয়ে ঈশানের ধরে রাখা হাতটি মশরামশরি করতে লাগলো। নজরুল সাহেব ঈশানের দিকে তাকিয়ে ক্ষিপ্ত কণ্ঠে বললেন, এই ছেলে হাত ছাড়ো আমার মেয়ের। তোমার সাহস কি করে হলো আমার মেয়ের হাত ধরার? ঈশান নদীর হাত না ছেড়ে নজরুল সাহেবকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করল। আঙ্কেল, আপনি শান্ত হয়ে আমার কথাটা শুনুন। খবরদার আমাকে আঙ্কেল ডাকবা না। তাহলে কি ডাকবো? শ্বশুর আব্বা? এক চট দিব বেয়াদব ছেলে। নজরুল সাহেবের ধমকে ঈশানের কোনো ভাবাবেগ হলো না। সে ডন্ট কেয়ার ভাব নিয়ে নদীর হাত আরো শক্ত করে চেপে ধরেছে।
নদীর ইচ্ছা করছে এখানে গড়িয়ে কান্না করতে। লোকটা কখনোই কোনো কিছু সিরিয়াসলি নেয় না কেন? তার রাগী বাপকে আরো রাগিয়ে দিচ্ছে। পরিস্থিতি অন্যদিকে যেতে দেখে বিশাল এগিয়ে এসে নজরুল সাহেবের সাথে কথা বলার চেষ্টা করলো। নজরুল সাহেব এক হাত উঁচিয়ে বিশালকে থামিয়ে দেন। রাশভারী গলায় বলেন, আঙ্কেল, আপনি এত রেগে যাবেন না, শান্ত হন। আমি আপনাকে বলছি সব। আগে বাড়ি চলো, যা বলার বাড়িতে গিয়ে বলবে। কেউ আর কোনো কথা বলল না। সবাই চুপচাপ বাড়ির পথে হাঁটা ধরল। নদীতে পুরো ড্রয়িং রুম জুড়ে নীরবতা বিরাজ করছে। আগত ঝড়ের পূর্বাভাস। নজরুল সাহেবের মুখোমুখি দাঁড়িয়ে আছে ঈশান আর বিশাল। নদী এক সাইডে জড়সড় হয়ে দাঁড়িয়ে, ঠান্ডায় কাঁপছে, তবুও রুমে গিয়ে চেঞ্জ করার নাম নিচ্ছে না। আতঙ্কে হাত পা আরো ঠান্ডা হয়ে গেছে তার। শিশির, শিউলি বেগম সহ ঘরের সকলেই তাদের দিকে তাকিয়ে আছে। বিশাল নিজের ঠোঁটটা ভিজে নজরুল সাহেবকে আবার বোঝানোর চেষ্টা করলো। আঙ্কেল, বলছিলাম কি, আমার আর নদীর তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর এটা তো কেবল আমরা ঘরের মানুষজনই জানি, তাই না? কোনো বাইরের মানুষের সাথে তো আর আমরা জানাজানি করাইনি বা কাউকে তো বলিনি। তাই বলছিলাম কি। তাই কি বলেছিলে তুমি? এঙ্গেজমেন্টটা বাতিল করে দিতে চাইছো? তোমাদের বাড়িতে আমি গিয়েছিলাম প্রস্তাব নিয়ে, নাকি তুমি নিজে বারবার আমার মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠিয়েছো? একটা কথা ভালো করে শুনে রাখো, তুমি আমার মেয়ের সাথে বিয়েটা ভেঙে দিলেও আমি তোমার ওই লাফাঙ্গার বন্ধুর সাথে আমার মেয়েকে বিয়ে দেব না। ঈশান হাত মুঠিবদ্ধ করে নজরুল সাহেবের দিকে এগিয়ে এসে কিছু বলতে নিলে বিশাল তার হাত ধরে আটকে দিল। নিজেই ভদ্রভাবে জিজ্ঞেস করলো, কেন আঙ্কেল? ঈশান তো খুব ভালো ছেলে। তাছাড়া ও আপনার মেয়েকে খুব ভালোবাসে, আর আপনার মেয়েও ঈশানকে খুব ভালোবাসে। তাহলে সমস্যা কোথায়? এখানেই সমস্যা। ও আমার অবুঝ মেয়েটাকে ভুলিয়ে ভুলিয়ে নিজের ফাঁদে ফেলেছো। না হলে আমার মেয়ে কখনোই এই পথে যেত না। ঈশান আর নিজের রাগ দমাতে পারল না, আক্রোশে বলেই ফেলল, কেন? আপনার মেয়ে কি ক্লাস 6-এর বাচ্চা যে ওকে ভুলিয়ে ভালিয়ে আমায় প্রেম শেখাতে হবে? নজরুল সাহেব খেপে গিয়ে বললেন, দেখেছো তোমরা এই ছেলেরা কতটা বেয়াদব, দেখেছো? ঈশানও দ্বিগুণ খেপে গিয়ে বলল, কি দেখবে? এখানে তো পরিস্থিতি জটিল করছেন আপনি। আমাকে আপনার মেয়ের জামাই করতে এত কিসের আপত্তি আপনার? আপনি কোন দেশের মহারাজা যে আপনার রাজকন্যাকে বিয়ে করতে হলে আমাকে রাজ্য জয় করতে হবে? আমি কোনো বাংলার সিনেমার নায়ক নই যে আপনার মেয়েকে পেতে হলে আগে আপনার মন জয় করব। ডিরেক্টলি বলছি, মেয়ে না দিলে তুলে নিয়ে যাব। নজরুল সাহেব নদীর দিকে তাকিয়ে বলেন, দেখতে পাচ্ছিস কিভাবে কথা বলছে আমার সাথে? কেমন ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিস দেখতে পাচ্ছিস? তোর বাবাকে হুমকি দিচ্ছে, তোকে না দিলে তুলে নিয়ে যাবে বলছে। নদী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছুই বলতে পারছে না। তার এখন প্রচন্ড কান্না পাচ্ছে। মনে মনে বলছে, এইরকম কেন করছে ঈশান? বাবার সাথে এইভাবে কথা বলছে কেন? সিচুয়েশন তো হাতের বাইরে চলে যাচ্ছে। বাবা কখনোই ওনার মুখে মুখে কথা বলা পছন্দ করেন না। হে আল্লাহ, রক্ষা করো তুমি। নজরুল সাহেব বিশালের দিকে তাকিয়ে বলেন, তুমি আমার মেয়েকে বিয়ে করতে রাজি থাকলে বলে দাও, না হলে আমি অন্য কারোর সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করব। বিশাল বিড়ম্বনায় পড়ে গেল। ঈশান যে কেন মাথা ঠান্ডা রাখতে পারে না, সে নজরুল সাহেবকে ভদ্রভাবে বলল, আঙ্কেল, ঈশান নদীকে খুব ভালোবাসে বলে এরকমটা বলছে। আপনি কিছু মনে করবেন না প্লিজ। বিশিষ্ট ব্যবসায়ী আজান চৌধুরীর ছেলে, সে টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর কমতি নাই তাদের। আপনার মেয়েকে খুব সুখে রাখবে, দেখবেন। শুধু টাকা পয়সা বাড়ি গাড়ি দেখলে তো চলবে না। আমার মেয়েকে আমি কেমন ছেলের হাতে তুলে দিব সেটাও তো দেখতে হবে। যে ছেলে বড়দের সাথে কথা বলার ভদ্রতাই জানে না, সেই ছেলের কাছে তুমি আমার মেয়েকে কিভাবে তুলে দিতে বলছো? আর যেটা বলছো টাকা পয়সা বাড়ি গাড়ি, এসব কিছুই ওর বাপ ভাইয়ের পরিশ্রম। ও কি করেছে? শুনেছি বাবার অফিসে কখনো পায়ে ফেলেনি সে। এমন বেকার ছেলের কাছে আমি কখনো আমার মেয়েকে বিয়ে দিব না। ঈশান চড়া গলায় বলল, কেন দিবেন না? আমি বেকার বলে তো আপনার মেয়েকে গাছতলায় রাখবো না। আর এখন কিছু করছি না বলে যে ভবিষ্যতেও কিছু করবো না এমন তো নয়। তুমি ভবিষ্যতে কি করবে না করবে সেটা ভেবে আমি এখন কেন আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করবো? তাছাড়া তোমার মতন এমন অভদ্র ছেলেকে আমি পছন্দ করি না। আপনার পছন্দ অপছন্দ দিয়ে আমার কিছু যায় আসে না। আমি আপনার মেয়েকে বিয়ে করব, আপনাকে না। আপনার মেয়ের পছন্দ হলেই হলো। নজরুল সাহেব ফুঁসে উঠে বলেন, চুপ করো অসভ্য ছেলে। আমি তোমাদের দুই বন্ধুর কারোর কাছে আমার মেয়েকে বিয়ে দিব না। কালকে আমি আমার বোনের ছেলের সাথে আমার মেয়ের আকত করে ফেলবো। তোমরা আসতে পারো এখন। বিস্ফোরণ ফাটিয়ে নজরুল সাহেব নদীর হাত ধরে টেনে ঘরের দিকে নিয়ে যেতে লাগলেন। ঈশানও হাওয়ার বেগে এসে নদীর অপর হাত চেপে ধরল। নজরুল সাহেব উত্তেজিত হয়ে বললেন, বেয়াদব ছেলে, হাত ছাড়ো আমার মেয়ের। ঈশান ছাড়ে না। বিশাল ঈশানের হাত ধরে ধীর গলায় বলল, কি করছিস ঈশান? ওর হাত ছাড়।
ঈশান বিশালের দিকে চোখ লাল করে তাকালো, বজ্র কণ্ঠে বলল, ইটস এনাফ বিশাল, আমি হাত ছাড়বো না ওর। এতদিন তুই বলে চুপ ছিলাম, কারণ তুই নদীর মতোই আমার হৃদয়ের অনেকাংশে জুড়ে ছিলি। তোর সাথে আমি কিছুতেই বেইমানি করতে পারতাম না, কিন্তু অন্য কাউকে কোনোভাবেই নদীর পাশে সহ্য করবো না আমি। মেরে মাটিতে পুঁতে ফেলবো একদম। চলো আমার সাথে, আমরা এক্ষুনি বিয়ে করব। আমার মেয়ে কোথাও যাবে না। ঈশান নদীর হাত টেনে আবার বলল, চলো স্রোতস্বিনী। নজরুল সাহেব নদীর অপর হাত টেনে বলল, যাবে না ও। নদীর এক হাত ধরে ঈশান টানছে, অন্য হাত ধরে নজরুল সাহেব। ঘরের সবাই হ্যাবলার মতো তাকিয়ে তাদের দেখে যাচ্ছে। বাবার ঈশানের টানাটানিতে অতিষ্ঠ হয়ে পড়ে নদী। ঝাটকা মেরে নিজের দুহাত দুজনের থেকে ছাড়িয়ে কান্নায় ভেঙে পড়ে বলে, ছাড়ো আমার হাত, আমি কোথাও যাব না। কি শুরু করেছো তোমরা? নজরুল সাহেব কঠোর কণ্ঠে বলেন, তোর সামনে এখন দুটো রাস্তা, তোর বাবা নয়তো ওই ছেলেটা। এবার তুই সিদ্ধান্ত নে। আমার কথা শুনে আমার পছন্দ করার ছেলেকে বিয়ে করবি, নাকি এই ছেলের সাথে চলে গিয়ে চিরজীবনের মতো নিজের বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবি? পৃথিবীটাও এক মুহূর্তের জন্য থমকে গেল নদীর। এটা কি বলল বাবা? ঈশানকে সে কি করে ভুলবে? আর বাবার ভালোবাসা থেকেই বা কিভাবে? না আর নিতে পারছে না সে। হাঁটু ভেঙে ফ্লোরে বসে পড়ল, অঝরে কাঁদতে লাগলো। ঘরের সবাইও অবাক নজরুল সাহেবের কথা শুনে। নজরুল সাহেব নদীর এক হাত ছেড়ে দিলেও ঈশান ছাড়েনি। ওভাবে দাঁড়িয়ে থমথমে কণ্ঠে বলল, আমার সাথে আসো স্রোতস্বিনী। তোমার বাবা কখনো আমাদের সম্পর্ক মেনে নেবে না। নদী বসা থেকে উঠে দাঁড়ায়। নজরুল সাহেব মেয়ের থেকে মুখ ঘুরিয়ে ফেলেছেন। বাবার দিকে তাকিয়ে চোখে পানি মুছে নিজেকে সামলে নিল নদী। নিস্তেজ স্বরে ঈশানকে বলল, আমার হাত ছাড় ঈশান, আমি যাব না আপনার সাথে। আপনা আপনি আলগা হয়ে গেল ঈশানের হাত। কয়েক সেকেন্ডের মধ্যে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার লালচে চোখ জোড়া থেকে। নজরুল সাহেবের ঠোঁটে ফুটে ওঠে প্রত্যাশার হাসি। নদী কাঁদতে কাঁদতে এক দৌড়ে নিজের ঘরে চলে যায়। ঈশান এখনো একই জায়গায় অটল হয়ে দাঁড়িয়ে। নজরুল সাহেব ঈশানের কাছে এসে ক্রুর হেসে বলেন, দেখেছো, আমার মেয়ে আমার কথার অবাধ্য কখনোই হবে না। ঈশান নদীর যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে অনুভূতিহীন স্বরে বলল, বিশালের সাথে আপনার মেয়ের বিয়েটা দিন আঙ্কেল। কথা দিচ্ছি আমার দ্বারা আর কোনো বাধা সৃষ্টি হবে না। কিন্তু চোখে হিংস্রতা ফুটিয়ে বলল, বিশাল ছাড়া অন্য কাউকে নিজের মেয়ের জামাই করলে ওই ছেলের নিশ্চিত মৃত্যু। নজরুল সাহেব আর বিশাল দুজনেই বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় ঈশানের দিকে। ঈশান তাদের তাকানো তোয়াক্কা না করে গটগট পা ফেলে বাড়ি থেকে বের হয়ে যায়। নদী বিয়ের সাজে নিজের রুমে দরজা বন্ধ করে বসে আছে। শিউলি বেগম কখন থেকে দরজা ধাক্কাচ্ছেন, কিন্তু সে খুলছে না। আর না পেরে শিউলি বেগম চলে যান। ক্লান্ত হয়ে গেছেন তিনি। বাড়ি ভর্তি মেহমানে, সব দিকে ওনার খেয়াল রাখতে হচ্ছে। এদিকে মেয়েটাও কেমন নীরব হয়ে গেছে। ওনার সাথে কথা বলে না, ওর বাবার সাথেও কথা বলে না, তীব্রর সাথেও দু একটার বেশি কথা বলে না। সারাক্ষণ চুপচাপ থাকে। তারা যা করতে বলে তাই করে, যেমন এক যান্ত্রিক পুতুলে পরিণত হয়েছে। ওই দিন ঈশান চলে যাওয়ার পর বেশ কয়েকদিন কেটে গেছে। এই কয়েকদিনে পরিস্থিতি অনেকটাই পরিবর্তন হয়েছে। সেদিনের পর থেকে ঈশান আর কোনো বাধা সৃষ্টি করেনি, আর না কখনো নদীর সাথে কথা বলার চেষ্টা করেছে। নজরুল সাহেব পরিশেষে বিশালের সাথেই মেয়ের বিয়ে ঠিক করলেন। আজ বাড়িতে তারই ছোটোখাটো একটা আয়োজন চলছে। শিশির আর বিশালের মামা বলেছেন তারা বিকালের মধ্যেই অল্প সংখ্যক বড়যাত্রী নিয়ে চলে আসবেন। ঈশান হাসি মুখে বিশালের বিয়ের সমস্ত আয়োজন করে যাচ্ছে। বিশাল হাজার বোঝানোর চেষ্টা করেছে, এমনকি ওর বন্ধুরা বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু সে নিজের সিদ্ধান্তে অবিচল। বরং নদীর নামই তার সামনে কেউ উচ্চারণ করতে পারছে না। নদীকে ভাবি বলে সম্বোধন করছে সে। ঈশানের তেরামি সম্পর্কে তার পুরো বন্ধু মহল অবগত। সব থেকে বেশি অবগত বিশাল। যা বলবে তাই করবে এই ছেলে, কারো বারণ শুনবে না। বিশাল মনে মনে সিদ্ধান্ত নিল যা করার এখন তাকেই করতে হবে। কিছুক্ষণ পরেই বিশালরা বের হয়ে যাবে নদীদের বাড়ির উদ্দেশ্যে। ঈশান ঠোঁটে হাসি রেখা টেনে বিশালকে বর সাজাতে ব্যস্ত। বিশাল চোখ মুখ কুঁচকে ঈশানের কাণ্ড দেখছে। রুমে তাদের পুরো ফ্রেন্ড সার্কেল উপস্থিত। সকলেই আজ ঈশানের কর্মকাণ্ডে বিরক্ত। বিশাল দাঁতে দাঁত চেপে বলল, হয়েছে তোর, এবার থামবি? আমার আর ভালো লাগছে না এসব। ঈশান হতভম্ব সুরে বলল, থামবো কেন? আমার জিগারি দোস্তের বিয়ে বলে কথা, তাকে সাজাবো না?
তুই জানিস তোকে পুরো শাকিব খান লাগছে দেখতে। পাগড়িটা পরিয়ে দিলেই শাহরুখ খান লাগবে দেখতে। এদিকে আয়, পরিয়ে দিই। বিশাল রাগী এক্সপ্রেশন দিয়ে ঈশানের হাত সরিয়ে ফেলল, বিরক্তিকর কণ্ঠে বলল, ওহ কাম অন ঈশান, কেন এসব করছিস? কি করছি? বিশাল আর কিছু না বলে রেগে ঘর থেকে বের হয়ে গেল। যা বিস্ফোরণ ঘটানোর এবার সে ঘটাবে। গাড়িতে ওঠার সময় বিশাল ঈশানকে উদ্দেশ্য করে বলল, মেহমানরা অনেকেই নদীদের বাড়ি চেনে না, তুই আর রবি থাক, ওদের চিনিয়ে নিয়ে আয়, আমি উপল দিয়ে নিয়ে দিচ্ছি।